স্ত্রীলোকের ভালোবাসা মানেই প্রলয়, তাই হয়তো বলে নারী প্রলয়ঙ্করী। সে অস্ত্র হাতে তুলেও সামনের জনকে ধ্বংস করে দিতে পারে, আবার নিরস্ত্র অবস্থাতেও শুধু ভালোবেসেই শেষ করে দিতে পারে তার প্রিয়তমকে। আবার কখনো কখনো প্রিয়তম পুরুষটিকে ভালোবাসার আগুনে জ্বালিয়ে নিজেও জ্বলতে থাকে। হয়তো এই কারণেই বলে নারীর হৃদয় পাওয়া সহস্র বছরের তপস্যার ফল। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা পেয়েছে যারা, তারা সত্যিই একটা মস্ত কপাল করে এসেছে পৃথিবীতে। শহরের একটা লাইব্রেরিতে সৌর্যের সঙ্গে প্রথম দেখা হয়েছিল নীলার। Ladies and gentlemen, you are under Laveria, the area of love, season 2. Story Shades Originals presents Laveria. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 8:40 আমরা নিয়ে আসি এক একটা অনন্য রোম্যান্স, বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর তুমি চাইলে পাঠাতে পারো তোমার ভালোবাসার গল্প। আমাদের মেল storyshadsinfo@gmail.com। বানানটি হলো STORYSHADSINFO@gmail.com। অনেক হয়েছে, এবারে শুধু তোমার জন্য লাভেরিয়াতে সঙ্গীতা চৌধুরীর কলমে প্রেমপত্র। সেদিন বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা ছাতা মাথায় দিয়ে লাইব্রেরির গেটের সামনে এসে দাঁড়ালো নীলা। এরপর ছাতাটা হাত থেকে সরিয়ে নীলার ভেজা চুল যখন টুপটাপ জল ফেলছিল মেঝেতে, তখন সূর্য প্রথম দেখে তাকে। দেখতে ঠিক যেন কবিতার এক পংক্তি। পর মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নেয় সূর্য। এভাবে কোনো অপরিচিতাকে দেখাটা শোভন নয়, বুঝতে পারে সে। এরপর লাইব্রেরিতে ঢোকার মুখেই একে অন্যের মুখোমুখি হয়ে যায় তারা। এরপর দুজনেই কয়েক ঘন্টা লাইব্রেরির রিডিং রুমে কাটালেও বেশ কয়েকবার চোখাচোখি ছাড়া আর কোনো কথা হয়নি তাদের। এই ঘটনার দিন দুয়েক পর বই নিয়ে কথা বলতে বলতেই তাদের বন্ধুত্বের সূচনা। স্যার, শরৎচন্দ্র সমগ্রটা তো একজন বাড়ি নিয়ে গেছেন। অনুপমার প্রেমের যে খণ্ডটি আছে সেটা আমি কদিন ধরে পড়ছিলাম, কিন্তু আজ তো সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনুপমার প্রেমের খণ্ডটা আজ একটি মেয়ে নিয়েছেন। ওই যে রিডিং রুমে বসে আছেন, নাম নীলা। গিয়ে দেখুন অনুরোধ করে, যদি কম্প্রোমাইজ করেন। সূর্য ঘাড় ঘুরিয়ে দেখল নীলা বইটার মধ্যে যেন পুরো ঢুকে গেছে। সে বইটা পড়ছে না অনুপমার প্রেমটা লাইভ টেলিকাস্টে সরাসরি দেখতে পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তবে তার চোখের চাহনি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে গল্পের প্রত্যেকটা লাইন যেন সে অন্তর থেকে অনুভব করছে। দ্বিধায় পড়ে যায় সূর্য। চাওয়াটা কি উচিত হবে? যদি কিছু মনে করেন। অবশ্য আমি তো দরকারেই চাইছি। বইটা না হলে তো আমার লেখাটাই কমপ্লিট হবে না। আবার পিবি ম্যামের কাছে কথাও শুনতে হবে। থাক, যা আছে কপালে দেখা যাবে। এগিয়ে যায় সূর্য। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি শরৎচন্দ্রের অনুপমার প্রেমটা নিয়েছেন? হ্যাঁ। সংক্ষিপ্ত জবাব দিয়ে বইয়ের মধ্যে ঢুকে যায় নীলা। এ তো মহা মুশকিল হলো। কি বলবে বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে থাকে সূর্য। কিছুক্ষণ পর পাতা উল্টাতে গিয়ে নীলার নজরে পড়ে ব্যাপারটা। এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আর একটা চেয়ার আছে তো, বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসছি। আসলে শরৎচন্দ্রের অনুপমার প্রেম সহ আরও কিছু সাহিত্যিকের লেখা নিয়ে আমি একটা প্রবন্ধ লিখছি।
গতদিন পেন্সিল দিয়ে কিছুটা আন্ডারলাইন করে দিয়েছিলাম। আজকে একটিবার যদি বইটা দিতেন, একটু নোট করে নিতাম আর কি। নিন না, আমার পড়া হয়ে এসেছে। বইটা এগিয়ে দেয় নীলা। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো চরিত্রটা নিয়ে লিখছেন, অনুপমাকে আপনার কি মনে হয়? ইমেচিওর গার্ল। যতটা উৎসাহ নিয়ে নীলা সূর্যকে প্রশ্ন করেছিল, সূর্যের উত্তর নীলার উৎসাহে যেন ততটাই জল ঢেলে দিল। সূর্য সংক্ষেপে বলল, অনুপমা আমার কাছে ইমেচিওর গার্ল। ব্যাস, আর কিছু না? আবার কি, সুরেশকে ভালোবাসা থেকে পতিত্বে বরণ করে ফেললো তার সম্মতি না নিয়ে। ললিতকে পেলে বরং সে সুখী হতো। এ কি হাসছেন যে? আপনি সাহিত্য নিয়ে পিএইচডি করছেন, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার সঙ্গে আমি একমত নই। কোন ইয়ার? মানে? কলেজের কোন ইয়ারে পড়ছেন? ফাইনাল ইয়ার। সাবজেক্ট নিশ্চয়ই সায়েন্সের কোনো বিষয় হবে। হ্যাঁ, ফিজিক্স। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আমি কিছুটা ফেস রিডিং করতে পারি, আর কিছুটা অনুমান। অনুপমাকে নিয়ে আমার ধারণা আপনার মন মতো নয়, এজন্যই প্রসঙ্গ বদলালেন, তাই না? কিছুটা থতমত খেয়ে সূর্য বলে, না, মানে ঠিক তা নয়। আমি বয়সে আপনার থেকে ছোট বলে কিছু বুঝি না, এমনটা ভাবা বোধহয় ঠিক নয়। না, আমি আসলে তর্কে জড়াতে চাইছিলাম না। অনেককেই দেখেছি, সামনের মানুষটি তার কথার সঙ্গে সহমত পোষণ না করলে তারা রেগে যান, তাই তর্কটা এড়িয়ে চলি। আমাকে সেই দলে ফেলবেন না। সায়েন্সের ছাত্রী হলেও সাহিত্য আমার খুব পছন্দের। সাহিত্যের চরিত্রকে নিয়ে আমি ভাবি, তাদের সম্পর্কে নানান জনের বিশ্লেষণমূলক লেখা পড়ি। আপনি কি নিজেও একটু আধটু লেখেন? হ্যাঁ, এটাও বুঝি ফেস রিডিং করেই বললেন? না না, আপনি যখন পড়ছিলেন তখন দেখলাম ভীষণ একাগ্রতার সঙ্গে পড়ছেন। আপনার মধ্যে একটা ভাবুক ব্যাপার আছে, যেটা সাধারণত কবি সাহিত্যিকদের থাকে। তাই ও, যা বলছিলাম, দেখুন, আপনার ভিন্নমত থাকতেই পারে, কারণ যে কোনো সৃষ্টিকে যে কেউ একাধিকভাবে দেখতে পারে, এতেই সৃষ্টির সার্থকতা। তবে আমার মনে হয় অনুপমার প্রেম রীতিমতো বাড়াবাড়ি। এমন বাড়াবাড়ি রকমের প্রেম বাস্তবে হয় না। আমার কিন্তু তা মনে হয় না। অনুপমার প্রেম বাড়াবাড়ি মনে হতেই পারে, কিন্তু প্রেম থেকে তার কষ্ট পাওয়া মিথ্যে নয়। আত্মহত্যা করতে যাওয়ার আগের মুহূর্তেও কিন্তু সে সুরেশের কথাই ভাবছে। সুরেশ কেন তাকে ভালোবাসলো না? ভালোবাসার বদলে ভালোবাসা না পাওয়া বরং মেনে নেওয়া যায়, কিন্তু অনুপমা যে ভয়ঙ্কর প্রত্যাখ্যান আর অপমান পেয়েছে ভালোবাসার বদলে, সেটাও কি তার প্রাপ্য ছিল? হয়তো না। আপনার কথায় যুক্তি আছে, প্লিজ ক্যারি অন। দেখুন, আপনি যদি একজন নারীর চোখ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন অনুপমা সেই মেয়ে যে ভালোবেসে নিজে নিজেই কপাল পুড়িয়েছে। যদি বলেন কেন, আচ্ছা আপনি বলুন তো, অনুপমা কি শুধুই সাহিত্যে? কখনো কি দেখেননি অল্প বয়সের কাঁচা বুদ্ধিতে কোনো মেয়ে একজনকে ভালোবেসে ফেললো তুমুলভাবে, আর তার খেসারত দিয়ে চলল আজীবন? অনুপমাও ঠিক তেমন। আপনি সত্যিই চমৎকার বলেন। আপনার কথা অনুযায়ী আজকে অনুপমাকে নতুন করে চিনলাম। তবে একটা কথা তো মানবেন, আজকালকার দিনে সেই চিঠি, সেই প্রেম উবে গেছে। বিশ্বাস রাখুন, একদিন খুব যত্ন করে আপনাকেও কেউ চিঠি দেবে। সূর্য এ কথায় হাসতে পারল না। অতীতের স্মৃতি খুঁড়ে একটা কষ্ট তার কানের কাছে হাজার বার বলতে লাগলো, তুমি একটা লুজার। নীলা লক্ষ্য করল সূর্যের বদলে যাওয়া মুখাবয়ব। জলের জগটা এগিয়ে দিয়ে সে বলল, এ কি, আপনার চোখ মুখ এমন লাগছে কেন? শরীর খারাপ করছে? এ নিন, জলটা খান। বিশুদা, একটু ফ্যানটা বাড়িয়ে দাও না। এই স্যার অসুস্থ হয়ে পড়েছেন। লাইব্রেরি রুমে বসেই সূর্য পৌঁছে গেল 2 বছর আগের একদিনে, যখন হাতে পায়ে ধরে সূর্য বলেছিল, প্লিজ প্লিজ প্রিয়া, ছেড়ে যেও না। এত বছরের সম্পর্ক আমাদের, সবাই জানে। প্লিজ প্রিয়া, প্লিজ প্লিজ ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, প্লিজ প্রিয়া। প্রিয়া তখন চতুরের মতো হাসতে হাসতে বলেছিল, তুমি একটা লুজার, বুঝেছো? তুমি একটা লুজার। আমি চাই না এই সম্পর্ক।
তুমি আমার অযোগ্য। আমি মুভ অন করে গেছি, তুমিও মুভ অন করে যাও। বারবার বিরক্ত করো না তো। সেদিন অস্বাভাবিক লাগলেও আজ সূর্য বুঝতে পারে পৃথিবীতে প্রতিটি ভেঙে যাওয়া সম্পর্কেই একজন মুভ অন করে যায়, আর একজনকে সেটা বাধ্য হয়ে মেনে নিতে হয়। ঠকে যায় সে ভালোবাসার কাছে, হয়তো নিজের কাছেও। নীলা ওষুধপত্র নিয়ে ফিরে এসেছে। একটা মস্ত বড় ওষুধের বাক্স টেবিলে নামিয়ে সে বলে, এতে গ্যাস, অম্বল, প্রেশার, জ্বর থেকে মাথা ব্যথা, অ্যালার্জি সবের ওষুধ আছে। কোনটা দেবো আপনাকে বলুন তো? লক্ষণটা দেখে তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা বলুন না। নীলার কথার ধরনে হো হো করে হেসে ফেলেছিল সূর্য। অনেক বছর পর প্রাণ খোলা হাসি মুখে বলেছিল, সত্যি আপনি পারেন বটে। আপনাকে যেমন গুরুগম্ভীর মানুষ ভেবেছিলাম, আপনি তেমন নন। তবে আপনি আপনি বেশ ছেলে মানুষ, একদম অনুপমার মতো। নীলা অপলক তাকিয়েছিল সূর্যের দিকে। সূর্যের হাসি মুখ তার মুখেও জেলে দিয়েছিল হাজারো ওয়াটের আলো। অনুপমার প্রেম এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলো। কথা বলতে বলতে একদিন আপনি থেকে তুমিতে এসে দাঁড়ালো দুজনে। একসময় সূর্য অনুভব করলো নীলা যেন তার জীবনের প্রতিটি অন্ধকার কোণ আলো দিয়ে ভরিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে তার প্রথম প্রেমের প্রত্যাখ্যানের জ্বালা। না পাওয়া সব যন্ত্রণা ভুলে আবার বাঁচতে শিখেছে সূর্য। বুঝতে শিখেছে সব মেয়ে ঠকায় না, আর এই সবটাই হয়েছে নীলার জন্যে। তবুও সূর্য কখনো মুখে সে কথা বলতে পারেনি। প্রতিদিন সকালে নীলাকে লাইব্রেরিতে দেখে তার মনে হতো আজ বলবে। প্রতিদিন তাদের মধ্যে কত কথা হতো, সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, কাজ নিয়ে। ঘন্টার পর ঘন্টা যেন এক মুহূর্তে কেটে যেত, অথচ মনের কথাটা ঠোঁটে আসতো না একবারও। প্রতিবারই সে কেমন যেন থমকে যেত। এরপর একদিন নীলা নিজেই এগিয়ে এলো সূর্যের কাছে। তোমার কি আমার সাথে কিছু কথা বলার ছিল? না তো, কিছু না। তাহলে বলার দিন ফুরিয়ে গেল। কাল আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সূর্য ভেবেছিল নীলা কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে। আগের মতোই হাসতে হাসতে তাই জিজ্ঞেস করলো, কবে ফিরবে? আর কোনো দিনও না। মানে কোথায় যাচ্ছ? জানোই তো, আমার বাবার ট্রান্সফারের চাকরি। এবার রায়পুর বদলি হচ্ছে। আমার ফাইনাল ইয়ারের জন্য অনেকদিন বাবা আটকে রেখেছিল। পরীক্ষা মিটতেই ওপর মহলের চিঠি এসে হাজির। হাসতে হাসতে কথাগুলো বললেও নীলার চোখ দুটোতে বেদনার সুর ফুটে উঠল। সেই বেদনা ছড়িয়ে পড়ল সূর্যের মুখেও। সেই দিন সারা রাত ঘুমোয়নি সূর্য, বিছানায় ছটফট করেছে সে। সূর্য তখন ভেবেছিল পরদিন বলে দেবে, কিন্তু পরদিন নীলা এলে কিছুই বলতে পারেনি সে। খালি একটা পার্কার পেন তার হাতে তুলে দিয়েছিল। নীলাও সূর্যের থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে চুপচাপ চলে গেল শহর ছেড়ে, তার জীবন ছেড়ে। ওদিকে নীলার সহযোগিতায় এতদিনে থিসিস পেপার কমপ্লিট হয়ে গেছে সূর্যের, তাই লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজনও ফুরালো তার। লাইব্রেরি ছেড়ে দুজন দুদিকে হাঁটা দেওয়ার পর কেটে গেল আরও 3 বছর।
সৌর্যের পিএইচডি কমপ্লিট। একটি প্রাইভেট স্কুলে নামমাত্র মাইনেতে টিচার হিসেবে জয়েন করেছে সে। যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ার আক্ষেপ আর নীলাকে হারানোর যন্ত্রণায় যখন ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল তার, এমন সময় দম বন্ধ পরিবেশে ঝোড়ো হাওয়ার মতো উড়ে এলো চিঠি। স্যার, আপনার চিঠি আছে। অনেকগুলো জায়গায় ফর্ম ফিল আপ করেছিলাম। এই চিঠির খাম দেখে অফিসিয়াল মনে হচ্ছে না, কিন্তু কেউ তোমাকে ভালোবেসে দিয়েছে। তুমিও না রবিদা, আজকাল আর কে লাভ লেটার লেখে বলো তো? এখন তো সব ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ। পর মুহূর্তেই সৌর্যের মনে পড়ে গেল নীলার কথা। নীলা একবার বলেছিল বটে, খুব যত্ন করে কেউ আমাকে চিঠি দেবে। তবে কি সেই যত্ন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল নীলা? রাত্রি তখন গভীর। ঘরের জানালার পর্দা বাতাসে দুলছে। সৌর্য ঘরের কোণে রাখা পুরনো টেবিলটায় বসে আছে। সামনে রাখা এক গাদা কাগজ, আর তার ঠিক উপরেই একটা চিঠি। এই চিঠিতে লেখা প্রতিটা অক্ষর যেন জীবন্ত হয়ে উঠেছে তার সামনে। সৌর্য জানে এই চিঠিটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি, কারণ এটি নীলা লিখেছে তার জন্যে। চিঠিটা খুলল সৌর্য। তাতে লেখা, সৌর্য, তোমার চুপ থাকা আমি বুঝতে পেরেছিলাম। আমারও কিছু বলার ছিল, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। কতবার তোমাকে বলতে চেয়েছি, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে যদি তুমি বন্ধুত্বটুকুও না রাখো। আজ মনে হয় তোমাকে সবটা বললে হয়তো আমাদের গল্পটা আজ অন্যরকম হতো। কি জানি, কিছুই ঠিক জেনে উঠতে পারিনি। তোমার চোখের ভাষা কি আদেও আমি বুঝতে পেরেছি, নাকি সবটাই আমার মনের ভুল? আমি জানি না, শুধু জানি তোমার সাথে সেই ছোট্ট লাইব্রেরিতে কাটানো সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। সেদিন লাইব্রেরি থেকে ফেরার পর তোমার উপর খুব অভিমান হয়েছিল আমার। অপেক্ষা করেছিলাম তোমার জন্য। রায়পুরে আসার পরেও মনে হয়েছিল তুমি হয়তো একদিন খোঁজ করতে করতে চলে আসবে, কিন্তু তুমি এলে না। চিঠির এতদূর পড়ে দীর্ঘশ্বাস ফেলল সৌর্য। সে তো জানে তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। আমি জানি আমি অপরাধী। আমার যোগাযোগ করাটা উচিত ছিল, কিন্তু করিনি। কারণ তুমি দিন রাত জেগে তখন চেষ্টা করেছি নিজের পিএইচডিটা কমপ্লিট করার। নীলা, তুমি বলতে তোমার বাবা সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবে না, তাই চেষ্টা করেছি নেট সেট দিয়ে প্রফেসর হয়ে তোমার পাশে দাঁড়াতে। সৌর্য আবার মন দিল চিঠিতে। নীলা লিখছে, লিখবো না করেও অবশেষে আজ আমি চিঠিটা লিখেই ফেললাম। মেয়ে মানুষের আবার ইগো, এইসবে তো ছেলেদের একচেটিয়া অধিকার। নিজের সবটুকু উজাড় করে যে নারী ভালোবেসে স্ব ইচ্ছায় পুরুষের দাসী হতে চায়, সে নারীর তো বেহায়াপনাই সাজে। সৌর্য এতদূর পড়ে আবার থামল। তার মনে পড়ে গেল লাইব্রেরির একদিনের কথা। সৌর্য পরিকল্পনা করেছিল নীলার মনের কথা আজ সে জেনেই ছাড়বে। তাই ইচ্ছে করেই একটু দেরি করে সেদিন লাইব্রেরিতে পৌঁছায় সে। কি ব্যাপার, আজ এত দেরি? দেখো, আমি আজ তোমার পছন্দের লেখাটাই পড়ছিলাম, শেষের কবিতা। তোমার তো পছন্দ নয় জানতাম। নয় তো, ভালোবাসা নাকি আবার ফুরিয়ে যায়?
এও কি সম্ভব? কি জানি, আমি তো একজনকে ভালোবেসেছিলাম, সে তো ল্যাং মেরে চলে গেল। আজও তার কথা ভেবে কষ্ট পাও, তাই না? না, সেই সময় কোথায়, আজ মা এসেছিলেন তো তাই। ও, তাই সেই কারণেই এত দেরি। আর বলো না, মার সেই এক কথা, তার বান্ধবীর মেয়ে মাধবীকেই আমায় বিয়ে করতে হবে। মা আর ললিতা মাসি নাকি অন্নপ্রাশনের পরই কথা সেরে রেখেছেন। সূর্য খেয়াল করে নীলার মুখের সব রং যেন হঠাৎ করেই হারিয়ে যায়। রবি ঠাকুরের বইটা হাত থেকে নামিয়ে সে বুক শেলফের দিকে এগিয়ে যায়। সূর্যের থেকে মুখ ফিরিয়ে বলে, তুমি রাজি হলে? সূর্য বুঝতে পারে তার মনের ভাবনা ঠিক দিকেই এগোচ্ছে। সূর্য তখন হেসে কথা উড়িয়ে দেয়। না না, মাথা খারাপ নাকি? আমি মাকে পরিষ্কার বলেছি আমি এখন বিয়ের কথা ভাবছি না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয় ভাববো। নীলা চোখের জল মুছে বলেছিল, আমি আজ বাড়ি যাব, শরীরটা ভালো লাগছে না। বাড়ি পৌঁছে দিই? না, আমি অন্যের বাইকে চাপি না, তারপর তুমি আবার অন্যের বর। কথাগুলো বলেই লাইব্রেরির সিঁড়ি দিয়ে গটগট করে নেমে গিয়েছিল নীলা। সূর্য বুঝেছিল নীলা নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে গেল তার সামনে। পুরনো দিনের সেই কথা মনে পড়ে আজও হাসল সূর্য। তারপর নীলা চিঠি পড়তে শুরু করলো আবার। তুমি একদিন বলেছিলে তোমার জীবনের প্রথম প্রেম এসেছিল, তবে সে তোমার মূল্য দেয়নি। জানো, আমি জীবনে প্রথম তোমাকেই ভালোবেসেছিলাম, তাই সেদিন তোমার প্রথম প্রেমিকার কথা শুনে জ্বলে উঠেছিলাম। তুমি আরেকদিন বলেছিলে তোমাদের গ্রামের এক মেয়ের সঙ্গে খুব ছোট থেকেই তোমার মা নাকি তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন। সেদিনও আমার চোখ ছলছল করে উঠেছিল। আচ্ছা, তোমার প্রথম প্রেম আর তোমার সেই বাগদত্তা হবু স্ত্রী, তার মাঝখানে আমি কোথায় সৌর্য? আমি চিরকাল শুনেছি পুরুষের প্রথম প্রেম সর্বগ্রাসী, আর একজন পুরুষের অবলম্বন হলো তার জীবন সঙ্গিনী, যে তার সবটুকু জুড়ে থাকে। আর আমি কোনো কিছু না চেয়ে জীবন মরণ সব ভুলে যে শুধুই তোমাকে ভালোবেসে গেল, প্রতি মুহূর্তে তোমার ভালো থাকার প্রার্থনা করে গেল, তোমার জীবনের সে কোথায় সৌর্য? জানি না তুমি এর উত্তর দেবে কিনা, তবে আজ অনেকখানি সাহস করে তোমায় বলছি, আগামী সপ্তাহের শুক্রবার আমার বিয়ের পাকা কথা হবে। তোমার চিঠির অপেক্ষায় থাকব, আর চিঠি না এলে বুঝবো আমি একাই তোমাকে ভালোবেসেছি আজীবন। এই হবে তোমাকে দেওয়া আমার প্রথম ও শেষ চিঠি। ভালো থেকো তুমি, কারণ তোমার ভালো থাকার থেকে আমি বেশি কিছু চাইনি কোনো দিন। তুমি কি বুঝবে আমার মন? যদি না বোঝো তবু রাগ নেই, অভিমান নেই, কারণ আমি ভালোবাসার ভিক্ষা চাইতে আসিনি। ভালোবাসা শুধু দিতে জানে। আমিও এই চিঠিতে আজ নিজেকে দিলাম, তবে ফেরানোর অধিকার তোমার আছে। তুমি ফেরালেও বলবো ভালো থেকো। আর আজকে আমার এই চিঠি যদি আমাদের সম্পর্কের ইতি টেনে দেয়, তবে খুব করে চাইব আর কোনো দিন পৃথিবীর কোনো প্রান্তে আমাদের দেখা না হোক। লাইব্রেরির সেই শেষ দিনের স্মৃতিটুকুই বেঁচে থাকুক আজীবন। ভালো থেকো বন্ধু। ইতি, তোমার নীলা। সূর্য চিঠিটা হাতে নিয়ে বসে থাকে। এটা কি চিঠি? মনে হচ্ছে নীলা এক টুকরো জ্বলন্ত আগুন পাঠিয়েছে খামেপুরে। নারীর ভালোবাসা যেখানে খাঁটি, সেখানে নারীর কথাতেই জ্বলন্ত তেজ প্রকাশ পায়। এটা সূর্য সিনেমায় শুনেছিল, আজ বুঝল। চিঠিটা পড়ে আবারও তার চোখ ভিজে ওঠে। কে বলে ছেলেরা কাঁদে না?
ছেলেরাও কাঁদে, তবে লোকচক্ষুর আড়ালে। কারণ সমাজ শিখিয়ে দিয়েছে পুরুষ মানুষকে কাঁদতে নেই। নীলাকে মিস করে প্রতিটা রাত সে কেঁদেছে। জানে শুধু মোবাইল আর হেডফোন। সূর্য জানে কিছু কথার কোনো উত্তর নেই, কিছু প্রেম হয়তো চুপ থাকাই ভালো। প্রিয়া তাকে ফিরিয়েছিল, কিন্তু নীলা তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু সে যে আজও যোগ্য হয়ে উঠতে পারল না, নীলার বাবার পছন্দসই হয়ে উঠতে পারল না। একবার মনে হয় ছুটে গিয়ে নীলাকে বলে, আমি তোমাকে ভালোবাসি নীলা, আমি তোমাকে ভালোবাসি। পরক্ষণেই ভাবে, না, আমি এই অভাবের মধ্যে তাকে টেনে আনতে পারি না। তার মধ্যে থাকা অনন্ত সম্ভাবনাকে শেষ করতে পারি না। আবার ঠিক কিছুক্ষণ পরেই তার মনে হয়, নীলার মতো মেয়েরা যে ভালোবাসাতেই বাঁচে, ভালোবাসাতেই মরে। প্রত্যাখ্যান কি সহ্য হবে তার? জানালার বাইরে রাতের বাতাস বইছে, আর সূর্য বসে আছে, হাতে ধরে আছে নীলার লেখা চিঠি। শব্দহীন, কিন্তু তবু হৃদয়ের গভীরে থাকা এক অনন্ত আরতি নিয়ে। একজোড়া চোখ প্রতীক্ষা করে আছে তার জন্যে। কেউ তো কোনোদিন এভাবে তার জন্য অপেক্ষা করেনি। এইসব কথা ভাবতে ভাবতেই কেটে যায় রাতটা। সকালবেলা নোটপ্যাড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সূর্য। তার ঘরে কোনো দোলনা নেই, অথচ হ্যাঁ আর না এর দ্বন্দ্বে তখনও দুলছে সে। অন্যদিকে এক আকাশ সমান প্রতীক্ষা নিয়ে ঘরের ভেতর পায়চারি করছে নীলা। হঠাৎ কলিং বেল। মিস নীলা, আপনার নামে চিঠি আছে একটা। Ladies and gentlemen, you are under Love Area, the area of love, season 2. Story Sheds Originals presents Love Area. Love Area-তে আজ তুমি শুনলে সঙ্গীতা চৌধুরীর কলমে প্রেমপত্র। গল্পের প্রধান চরিত্রে অনুশ্রী এবং অর্ণব। আমরা শুধু গল্প শোনাই না, দেখাইও। আসবো আগামী সপ্তাহে আরও একটি রোম্যান্স নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন এবং শুনতে থাকুন স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্টস লাভ এরিয়া।